আসসালামু আলাইকুম। আজ ২৪ আগস্ট ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তথ্য উপদেষ্টা, যা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বাংলাদেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি সময় লাগবে না, মন্তব্য ফরহাদ মজহারের। শেখ হাসিনাকে নিয়ে নতুন করে বেকায়দায় ভারত। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তার স্পষ্ট বক্তব্যে মুখ খুলতে বাধ্য হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদেরকে দায় মুক্তি দিতে যুক্তিও উপস্থাপন করেছেন তারা। তবে তথ্য প্রযুক্তি উপদেষ্টা অটল রয়েছেন তার বক্তব্যে। পাশাপাশি তিনি ত্রিপুরার মানুষের প্রতি সহানুভূতিও জানিয়েছেন। এদিকে সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্যা কবলিত জনগণের প্রতি সমব্যথী। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বন্যা কবলিত জনগণের পাশে থাকবে। ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী, বাংলাদেশি ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে। এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন, আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি। সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তিনি বলেন, তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজেদের থেকে গেট খুলে দিতে পারি কিনা, সেটা সম্ভব কিনা। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর থেকে বেশি উঠলেই একাই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। ত্রিপুরার মন্ত্রী রতনলাল বিবিসি বাংলাকে বলেছেন, আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, তথ্য উপদেষ্টার শক্ত অবস্থানের কারণে ইতোমধ্যে টনক নড়েছে ত্রিপুরার বিজেপি সরকারের। তারা এখন নানাভাবে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছে। জানা গেছে, ডম্বুরি বাঁধ পরিদর্শনে নাহিদ ইসলামকে ত্রিপুরার রাজ্য সরকার সরকারিভাবে আমন্ত্রণও জানাবে। দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪৯,৩৮,১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯,৪৪,৫৪৮টি। তিনি বলেন, মৃত ১৮ জনের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। কামরুল হাসান জানান, এ পর্যন্ত ৩,৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২,৮৪,৮৮৮ জন আশ্রয় নিয়েছেন। ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যা দুর্গত ১১ জেলায় মোট ৩,৫২,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০,১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫,০০০ পিস। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশকে ইউরোপের সমান বানাতে ৫ বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও গবেষক
ফরহাদ মজহার। তিনি বলেন, অবশ্য তার জন্য প্রয়োজন আমাদের মানব সম্পদ সহ সকল সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো। শনিবার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমির উদ্যোগে আওয়ামী দুর্বৃত্তায়ন ও লুটপাটে বিধ্বস্ত অর্থব্যবস্থা পুনরুদ্ধারে বর্তমান সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার কথা বলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে কাজে লাগাতে হবে। আওয়ামী সরকার এতদিন আমাদের তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে দাবিয়ে রেখেছিল, সেটা এতদিন পর মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। এই প্রজন্ম আজ দেশের যে কোনো স্বার্থে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগাতে পারলেই আমাদের দেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। তিনি আরো বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, পার্শ্ববর্তী দেশের চাপ আছে। আমাদের মৌলিক প্রাপ্তিগুলো যদি তাদের কাছ থেকে সহজ প্রক্রিয়ায় না পাই, সেক্ষেত্রে আমাদের দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে চক্রান্তকারীরা কিছুই করতে পারবে না। দেশে দীর্ঘ সময় ধরে লুটপাট হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে। এ থেকেও আমরা অল্প সময়ের মধ্যে মুক্তি পেতে পারি যদি আমাদের তরুণ ছাত্র সমাজ সোচ্চার থাকে। তিনি দুঃসময়ে প্রফেসর ইউনূসের পাশে থাকার জন্য প্রজন্ম একাডেমির সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদেরকে বর্তমান সরকারে কাজ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। প্রধান বক্তার বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক শক্তির উত্থান প্রয়োজন। আমাদের তরুণ প্রজন্ম যে দুঃসাহসী ভূমিকা রেখে রাষ্ট্রীয় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, একে এগিয়ে নিতে হলে রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে ধরে রাখতে হবে এবং গণতান্ত্রিক শক্তির বিকশিত হওয়ার প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। মনে রাখতে হবে, ফ্যাসিস্ট শক্তি বনাম জনগণ, এখানে জনগণের জয় হয়েছে। আগামী দিনে দেশ পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭ দফা বাস্তবায়ন নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম কলিম বলেন, বানভাসী মানুষের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন পাশ করে তাদের সব অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লুটেরারদের সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নে তরুণ সমাজ পিষ্ট ছিল, এখন কাজ করার অবারিত সুযোগ এসেছে। প্রজন্ম একাডেমি থেকে দাবি তোলা হয় যাতে বর্তমান সরকারে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে ভারত বাধ্য নয়, তবে ভারত বিরোধিতা ঠেকাতে তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে রাখার তোড়জোড় চলছে দিল্লিতে। শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকা এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামীর মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে সমর্থন করছে। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? বাংলাদেশ সরকারের পক্ষে এখনও সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের কথা দিল্লিকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন। সাথে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা। এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013-তে প্রত্যর্পণ চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল জানিয়েছেন, প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসাবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে সরকারের কোনো পদে ফখরুল নেই, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি। কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা বোঝে। সূত্রের খবর, এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও দিল্লির তরফ থেকে চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন, হাসিনার প্রত্যর্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলায় রাশ টেনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবে বিএনপি রাজনৈতিক ফায়দা পাবে। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবেও জনপ্রিয় করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপি নেতৃত্বের এই অংশ। তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013-র প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই চুক্তি করা হয়েছিল দুদেশের মধ্যে উগ্রবাদী, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 2016-তে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মনে করে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পর দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার সাথে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975-এর 15 আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে আবারও শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, যে কোনো মামলায় অপরাধীদের ইনভলভমেন্ট থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনার্স মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ক্রিকেটার সাকিব আল হাসান জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশের বাইরে। সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো মামলাতেই আইন অনুযায়ী এভিডেন্স সংগ্রহ করা হবে। মামলা তদন্তে এভিডেন্স অনেক গুরুত্বপূর্ণ। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে। সাকিবকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে কিছু পুলিশের নামে মামলা রুজু হয়েছে। আইনগত ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া, তুলনামূলক সময় লাগতে পারে। বিভাগীয় ব্যবস্থার বিষয়টিও চলমান রয়েছে। কেউ পলাতক কিনা এমন প্রশ্নের জবাবে মইনুল হাসান বলেন, তাদের বিষয়ে এখনো আমাদের কাছে তথ্য উপাত্ত নেই। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার মোবাইল ফোনে অবশ্যই আপনি ব্যক্তিগত ঘনিষ্ঠতার বা পারিবারিক ছবি রাখবেন না। যে ছবিটি প্রকাশ পেলে আপনার সম্মানহানি হতে পারে অথবা আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, সেটা কেন আপনি মোবাইল ফোনে রাখবেন? অনেকে আদিক্ষেতা করে আমরা মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ছবি রাখি, স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার নানা দৃশ্য রেখে দেই, বিভিন্ন সময়ে অবসরে এগুলো দেখি। এটা খুবই একটা অনৈতিক কাজ বা এটা খুবই একটা বোকামিপূর্ণ কাজ। যে কোনো সময় আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে এই সব ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাবে। তখন আপনি যেমন সম্মানহানিতে পড়বেন, ঠিক একইভাবে বিপত্তিতেও পড়বেন। সুতরাং আসুন নিজের নিরাপত্তা আগে নিজেই ঠিক করে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। 2021 সালের 15 আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর আর কোনো দেশের সরকার আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। এখন পর্যন্ত কেবল চীন আফগান তালেবান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। প্রায় 3 বছর পর এবার তালেবান নিযুক্ত এক কূটনীতিককে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মৌলভী বরুদ্দিন হাক্কানি আফগান রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন। নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিগগিরই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জানা গেছে, আবুধাবিতে আফগানিস্তানের দূতাবাস এবং দুবাইয়ের আফগান কনসুলেট অন্তত গত বছর থেকে তালেবান কূটনীতিকরা কাজ করছে। তবে এতদিন আফগান কূটনীতিক হিসাবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। দেরি হলেও রাষ্ট্রদূত গ্রহণের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের এরকম স্বীকৃতি পেল তালেবান সরকার। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত তালেবান সম্পর্কের অগ্রগতি লক্ষ্য করা যায়। আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আফগানিস্তানের প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া জুনে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আমিরাত সফর করেন। অথচ একটা সময় এই সিরাজউদ্দিন হাক্কানিকে গ্রেপ্তারের জন্য তথ্য দিতে 10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। শুধু এবার নয়, এর আগের তালেবান সরকারকেও স্বীকৃতি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। 1996 থেকে 2001 সালের তালেবান শাসককে যে 3 দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের দেশটি।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।